হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রস্তুতি 2022-2023 প্রথম অধ্যায় জীবজগতি নিয়ন্ত্রণ ও সমন্বয় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের মান আছে 2। এটা পার্ট 11 হচ্ছে 11 নম্বর ভিডিও। তোমার এর আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে। আর এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো। হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো। এখানে যে বিষয়গুলো বলা আছে এই বিষয়গুলোর উপর পার্থক্য লিখতে বলেছে। এখানে কাজের প্রকৃতি, কাজের গতি, কাজের স্থায়িত্ব আর আছে পরিণতি। এখানে 4টা বিষয় আছে। এই 4টা বিষয়ের উপর হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে কাজের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তো এখানে দেখো আমরা কীভাবে লিখবো। প্রথমে 3টা শখ করে নেব। এখানে বিষয়, একটা হরমোন, একটা স্নায়ুতন্ত্র। বিষয়ে এখানে যে বিষয়গুলো বলা আছে সেই বিষয়ের উপর, তো বিষয়গুলো আছে প্রথম যে বিষয়টা আছে কাজের প্রকৃতি। হরমোন রাসায়নিক সমন্বয়ক আর স্নায়ুতন্ত্র আছে কি ভৌত সমন্বয়ক। হরমোন রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে আর স্নায়ুতন্ত্র আছে ভৌত সমন্বয়ক হিসেবে কাজ করে। কাজের গতি 2 নম্বর যে বিষয়টা বলা আছে কাজের গতি। কাজের গতি হরমোনের ক্রিয়া আছে মন্থর আর স্নায়ুতন্ত্রের ক্রিয়া আছে দ্রুত। মানে হরমোন খুব ধীর গতিতে কাজ করে, স্নায়ুতন্ত্র দ্রুত গতিতে কাজ করে। এবার কাজের স্থায়িত্ব, হরমোনের কার্যকারিতা আছে দীর্ঘস্থায়ী, কাজের স্থায়িত্ব আছে দীর্ঘস্থায়ী আর স্নায়ুতন্ত্র আছে ক্ষণস্থায়ী। পরিণতি, কাজ শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। মানে হরমোন কাজ শেষে কী হয়, ধ্বংসপ্রাপ্ত হয় আর স্নায়ুতন্ত্র কাজের শেষে অপরিবর্তিত থাকে। তো এই প্রশ্নটা হয়ে গেল। এবার আমার দ্বিতীয় প্রশ্নে যাব। উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিব্বেরেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিব্বেরেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। তো উদ্ভিদের বীজের উপর জিব্বেরেলিনের প্রভাব, জিব্বেরেলিন বীজ মধ্যস্থ বিভিন্ন উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি করে। কি করে? জিব্বেরেলিন বীজ মধ্যস্থ বিভিন্ন উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি করে। বীজে সঞ্চিত খাদ্য ভ্রূণে সঞ্চারিত করে। ভ্রূণমূল ও ভ্রূণমুকুলের কোষ বিভাজন শুরু হয়, ফলে বীজের সুপ্তাবস্থা দূর হয় ও অঙ্কুরোদ্গম ঘটে। আবার বলছি, জিব্বেরেলিন বীজ মধ্যস্থ বিভিন্ন উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি করে। বীজে সঞ্চিত খাদ্য ভ্রূণে সঞ্চারিত করে। ভ্রূণমূল ও ভ্রূণমুকুলের কোষ বিভাজন শুরু হয়, ফলে বীজের সুপ্তাবস্থা দূর হয় আর অঙ্কুরোদ্গম ঘটে। দ্বিতীয় যে পয়েন্টটার কথা বলা আছে যে উদ্ভিদের পর্বমধ্যের উপর জিব্বেরেলিনের প্রভাব। তো জিব্বেরেলিন পর্বমধ্যের কোষের জল শোষণ ক্ষমতা বাড়িয়ে কোষের আয়তন বৃদ্ধি করে, ফলে পর্বমধ্যের সামগ্রিক দৈর্ঘ্য বৃদ্ধি পায়। জিব্বেরেলিন কি করে? জিব্বেরেলিন পর্বমধ্যের কোষের জল শোষণ ক্ষমতা বাড়িয়ে কোষের আয়তন বৃদ্ধি করে, ফলে পর্বমধ্যের সামগ্রিক দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তোমরা এইভাবে পয়েন্ট করে করে সুন্দর করে যেটুকু যাবে সেভাবে উত্তরটা লিখবে। তিন নম্বর কোশ্চেন, অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লিখো। চোখের অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লিখো। মানে ক্রমানুসারে মানে পরপর লিখতে বলেছে। যে ক্রম অনুসারে অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যমগুলির নাম: 1 কর্নিয়া, 2 অ্যাকুয়াস হিউমর, 3 লেন্স, 4 আছে ভিট্রিয়াস হিউমর। 1 নম্বর আছে কর্নিয়া, 2 অ্যাকুয়াস হিউমর, 3 আছে লেন্স, 4 আছে ভিট্রিয়াস হিউমর। 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত রোগগুলির প্রত্যেকটির কারণ লিখো। এখানে 4টা রোগগুলো আছে, এই 4টা রোগের কারণগুলো আমাদের লিখতে বলেছে। এটা হচ্ছে বামনত্ব,
ডায়াবেটিস ইনসিপিডাস, গলগণ্ড, মধুমেহ। প্রথম যে রোগটা আছে বামনত্ব, এটার কারণটা কি? শৈশবে এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন যেটাকে আমরা বলি বা জিএইচ হরমোনের স্বল্প ক্ষরণে এই রোগ হয়। তবে বামনত্বের কারণ হচ্ছে কি? শৈশবে এসটিএইচ বা জিএইচ হরমোনের স্বল্প ক্ষরণে এই রোগ হয়। ডায়াবেটিস ইনসিপিডাস, এই রোগের কারণটা কি? ডায়াবেটিস ইনসিপিডাসের কারণ যে পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত, মানে পিটুইটারি গ্রন্থি পশ্চাৎ ভাগ থেকে নিঃসৃত এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডাইইউরেটিক হরমোন যেটাকে আমরা বলি, হরমোনের কম ক্ষরণের ফলে এই রোগ হতে পারে। পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত এডিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে এই রোগ হতে পারে। এবার হচ্ছে গলগণ্ড। এবার থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ ও অধিক ক্ষরণ উভয় অবস্থাতেই গলগণ্ড রোগ দেখা দেয়। থাইরক্সিন হরমোন যদি প্রয়োজনের থেকেও কম ক্ষরিত হয় তাহলেও গলগণ্ড রোগ হয়। আবার অধিক ক্ষরণে প্রয়োজনের অতিরিক্ত যদি ক্ষরিত হয় তবুও গলগণ্ড রোগ দেখা দিতে পারে। তার মানে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ ও অধিক ক্ষরণ উভয় অবস্থাতেই গলগণ্ড রোগ দেখা দেয়। এবার মধুমেহ। ইনসুলিন হরমোনের কম ক্ষরণে বা জিনগত কারণে মধুমেহ রোগ দেখা দেয়। তাহলে কী কী কারণে? একটা হচ্ছে ইনসুলিন হরমোনের কম ক্ষরণে, ইনসুলিন হরমোন যদি কম ক্ষরিত হয়, বা জিনগত কারণে মধুমেহ রোগ দেখা দেয়। জিনগত কারণ বলতে ডিএনএ বংশগত বা বংশে যদি কারো থাকে সেই বংশের ধারা অনুযায়ী এই রোগ হতে পারে। পাঁচ নম্বর কোশ্চেন, নিম্নলিখিত অস্থিগুলোর মধ্যে অবস্থিত সন্ধিগুলোর নাম ও তাদের কাজ তালিকাবদ্ধ করো। নিম্নলিখিত অস্থিগুলোর মধ্যে অবস্থিত সন্ধিগুলোর নাম ও তাদের কাজ তালিকাবদ্ধ করো। এখানে হিউমেরাস, আনলা ও রেডিয়াসের মধ্যে যে সন্ধিগুলো রয়েছে সেটা সেই সন্ধিটির নাম লিখতে হবে এবং তার কাজ লিখতে হবে। স্ক্যাপুলা ও হিউমেরাস এই অস্থিসন্ধির মধ্যে যে সন্ধি রয়েছে তার নাম আর কাজ লিখতে হবে। তো এখানে দেখো অস্থি যেটা বলা আছে হিউমেরাস, আলনা ও রেডিয়াস, এর মধ্যে যে সন্ধি রয়েছে সেটা কবজা সন্ধি, সেটাকে কবজা সন্ধি বলে। এর কাজ পুরো বাহুকে সঞ্চালিত করতে সাহায্য করে। তারপর স্ক্যাপুলা ও হিউমেরাস, এর মধ্যে যে সন্ধি রয়েছে তাতে বল এবং সকেট সন্ধি। এটা কাজকে গমনের সময় হাতকে সঞ্চালিত করতে সাহায্য করে। বল এবং সকেট সন্ধির কাজ গমনের সময় হাতকে সঞ্চালিত করতে সাহায্য করে। তো 5 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 6 নম্বর প্রশ্নে যাই। নিম্নলিখিত কাজগুলো মস্তিষ্কের কোন কোন অংশগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয় তা স্থির করে সারণীবদ্ধ করো। এখানে 4টা কাজ দেওয়া আছে, বলা আছে এই কাজগুলো কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা একটা সারণীবদ্ধ করতে বলেছে। দেখো প্রথম যে কাজটা আমরা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, তারপর ঐচ্ছিক পেশির কার্যকারিতার সমন্বয়, মূত্রথলির পেশির সংকোচন নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে লালাক্ষরণ নিয়ন্ত্রণ। তাহলে প্রথম যে কাজটা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, মস্তিষ্কের হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। ঐচ্ছিক পেশির কার্যকারিতা সমন্বয়, এটা হচ্ছে লঘু মস্তিষ্ক দ্বারা সংগঠিত হয়। মূত্রথলির পেশির সংকোচন নিয়ন্ত্রণ, এটা হচ্ছে পন্স, এই কাজটা হচ্ছে পন্স করে থাকে। লালাক্ষরণ নিয়ন্ত্রণ, এটা হচ্ছে সুষুম্না শীর্ষক দ্বারা নিয়ন্ত্রিত হয়। লালাক্ষরণ নিয়ন্ত্রণ হচ্ছে সুষুম্না শীর্ষক দ্বারা। তবে 6 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা পরের প্রশ্নে যাব। 7 নম্বর প্রশ্ন বলা আছে নিচে উল্লিখিত চলনগুলো কোন ধরনের চলন তা নির্ণয় করো। এখানে দুটো চলন দেওয়া আছে, এরা কোন ধরনের চলে সেটা আমাকে লিখতে হবে। উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা আলোক উৎসের দিকে বৃদ্ধি পাওয়া, তারপর বলা আছে ফান গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটা কোন প্রকার চলন। এখানে দেখো উত্তরটা, উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা আলোক উৎসের দিকে বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে আলোক অনুকূলবর্তী ফটোট্রপিক চলন। এটা হচ্ছে কি আলোক অনুকূলবর্তী চলন। তবে ফান গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটা হচ্ছে কেমোন্যাস্টিক চলনের উদাহরণ।
ফানগাসের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ডিম্বাণুর দিকে ধাবিত হওয়া, এটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। তো 7 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 8 নম্বর প্রশ্নে যাব। নিচের কাজগুলির সঙ্গে সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোন দুটির নাম লিখো। এখানে একটা কাজ আছে, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, এটা কোন হরমোন দ্বারা ঘটে থাকে? আর ক্ষতস্থানে ক্যালাস গঠন কোন হরমোন দ্বারা ঘটে থাকে? দেখো, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, এটা হচ্ছে জিববেরেলিন হরমোনের কাজ। মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা জিববেরেলিন হরমোনের কাজ। তারপর ক্ষতস্থানে ক্যালাস গঠন, এটা হচ্ছে অক্সিন হরমোনের কাজ। ক্ষতস্থানে ক্যালাস গঠন হচ্ছে কি? অক্সিন হরমোনের কাজ। এরপর পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, আপাতকালীন অবস্থার মোকাবিলা করার জন্য অ্যাড্রিনালিন হরমোন দেহকে কিভাবে প্রস্তুত করে? আপাতকালীন অবস্থার মোকাবিলা করার জন্য অ্যাড্রিনালিন হরমোন দেহকে কিভাবে প্রস্তুত করে? তো উত্তরটা দেখো, স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিনের ভূমিকা খুবই নগণ্য, কিন্তু আপাতকালীন অবস্থায় অর্থাৎ পরিশ্রম, উত্তেজনা, ভয়, ক্রোধ ইত্যাদি ক্ষেত্রে অ্যাড্রিনালিন হরমোন দেহে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে দেহকে সংকট অবস্থার জন্য তৈরি করে। দেহের বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে দেহকে সংকট অবস্থার জন্য তৈরি করে। জরুরি অবস্থা দূর হলে এর ক্রিয়াশীলতা হ্রাস পায়। তাহলে আরেকবার বলি, স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিনের ভূমিকা খুবই নগণ্য, কিন্তু আপাতকালীন অবস্থায় অর্থাৎ পরিশ্রম, উত্তেজনা, ভয়, ক্রোধ ইত্যাদি ক্ষেত্রে অ্যাড্রিনালিন হরমোন দেহে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে দেহকে সংকট অবস্থার জন্য তৈরি করে। জরুরি অবস্থা দূর হলে এর ক্রিয়াশীলতা হ্রাস পায়। তো 9 নম্বর প্রশ্ন তার উত্তর হয়ে গেল। এবার আছে 10 নম্বর প্রশ্ন, মায়োটোম পেশি মাছের গমনে কিভাবে সাহায্য করে তা বিশ্লেষণ করো। তো মাছের গমন প্রক্রিয়া মায়োটোম পেশির সংকোচন ও প্রসারণের ফলে কার্যকরী হয়। মাছের গমন প্রক্রিয়া মায়োটোম পেশির সংকোচন ও প্রসারণের ফলে কার্যকরী হয়। যখন মায়োটোম পেশিগুলি একটার পর একটা সামনে থেকে পিছনের দিকে লেজ পর্যন্ত সংকুচিত হয়, তখন মাছের দেহের অবস্থানের পরিবর্তন ঘটে। পেশি সংকোচন ও প্রসারণের ফলে মাছ একবার ডান দিকে একবার বাম দিকে বাঁকতে থাকে। ফলস্বরূপ মাছের দেহ জলের উপরে একবার ডান ও একবার বাম দিকে চাপ দেয়। এই চাপের বিপরীতে মাছের দেহে প্রযুক্ত জলের প্রক্রিয়া চাপই মাছকে জলের মধ্যে সামনের দিকে পরিচালিত করে। আরেকবার বলি, মাছের গমন প্রক্রিয়া মায়োটোম পেশির সংকোচন ও প্রসারণের ফলে কার্যকরী হয়। যখন মায়োটোম পেশিগুলি একটার পর একটা সামনে থেকে পিছন দিকে লেজ পর্যন্ত সংকুচিত হয়, তখন মাছের দেহের অবস্থানের পরিবর্তন ঘটে। পেশি সংকোচন ও প্রসারণের ফলে মাছ একবার ডান দিকে একবার বাম দিকে বাঁকতে থাকে। ফলস্বরূপ মাছের দেহ জলের উপরে একবার ডান ও একবার বাম দিকে চাপ দেয়। এই চাপের বিপরীতে মাছের দেহে প্রযুক্ত জলের প্রক্রিয়া চাপই মাছকে জলের মধ্যে সামনের দিকে পরিচালিত করে। তো স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।